সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন সুনীল গঙ্গোপাধ্যায় রচিত একা এবং কয়েকজন উপন্যাসটির ৪৪তম পর্ব। আমি ওয়ারা কারিম, সাথে থাকুন। দীপ্তি একটি মেয়েদের স্কুলে পড়ান। মাঝখানে কিছুদিন সিকিউরিটি প্রিজনার হিসেবে হিজলি জেলে ছিলেন। ফিরে এসে চাকরিটা ফেরত পেয়েছেন। এই ফ্ল্যাটে তিনি আর আরেকজন শিক্ষিকা একসঙ্গে থাকেন। অন্যজন কয়েকদিনের জন্য দেশের বাড়িতে গেছেন। এ বাড়িরই ওপরের একটা ফ্ল্যাটে সুকল্যাণ নামে ওদের প্রাক্তন দলের একজন পুরনো কর্মী সস্ত্রীক থাকেন। তারা দরকার হলে সাহায্য করেন এদের। দুখানি ঘরের ছোট ফ্ল্যাট। দীপ্তির ঘরখানি সুন্দর ঝকঝকে তকতকে ভাবে সাজানো। একটি খাট, একটি টেবিল ও দুটি চেয়ার। দেয়ালে শুধু স্বামী বিবেকানন্দর একটা ছবি। বইয়ের র্যাকে সমস্ত বই খাকি কাগজ দিয়ে এমনভাবে মলাট দেওয়া যে কোনো বইয়েরই নাম পড়া যায় না। ঘরের মধ্যে স্টোভ জেলে দীপ্তি চা তৈরি করলেন গল্প করতে করতে। পেয়ালা পিরিচগুলো নতুনের মতন পরিষ্কার। দীপ্তির শরীরেও কোথাও এক ছিটে ময়লা নেই। কথায় কথায় অনেক সময় চলে গেল। ক্ষিতীশদাকে এবার উঠতে হবে। তিনি বললেন, চল সূর্য, যাবি নাকি? সূর্য উঠে দাঁড়ালো। ক্ষিতীশদা দীপ্তিকে বললেন, শোন, ভালো কথা, তোর স্কুলে আমার কিছু বইপত্র বিক্রির ব্যবস্থা করে দিতে পারবি? স্কুলের লাইব্রেরি নেই। দীপ্তি বললেন, হ্যাঁ আছে, আপনি এমনি আসুন না একদিন আমাদের স্কুলে। কিন্তু আপনি নিজে বইগুলো ঘাড়ে করে নিয়ে ঘুরে বেড়ান কেন? ক্ষিতীশদা বললেন, কি করব, আমার আর কে আছে বল? কিন্তু এটা মোটেই ভালো দেখায় না। আমরা কি আপনাকে সাহায্য করতে পারি না? আমি এখানকার কংগ্রেস কমিটিকে বলে আপনার একটা কাজের ব্যবস্থা। কংগ্রেসের কাছ থেকে দয়া নেব? দূর দূর, না খেয়ে থাকবো সেও ভালো। তুই কি আজকাল কংগ্রেসে ভিড়েছিস নাকি? না, ঠিক যাইনি, তবে লাবণ্যদি প্রায়ই বলেন কংগ্রেস কমিটির মহিলা বিভাগে যোগ দিতে। একটা কিছু তো করতে হবে। পলিটিক্সের ওপর আমার ঘেন্না ধরে গেছে। দেখ দীপ্তি, আমরা ছিলাম পেট্রিয়ট, আমরা যুদ্ধ করতে পারতাম, কিন্তু পলিটিক্স করা আমাদের দ্বারা পোষাবে না। ওসব বেনে কিংবা ব্যারিস্টারদের কাজ। বেনে ইংরেজের সঙ্গে টক্কর লড়ছে, আমাদের বেনের বাচ্চা গান্ধী। দীপ্তি একটু আহতভাবে বললেন, ক্ষিতীশদা, মহাত্মাজি সম্পর্কে এরকমভাবে বলবেন না। তারপর সূর্যর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তুমি এখন কি করবে ঠিক করেছ? সূর্য বলল, কিচ্ছু না। দরজার কাছে এসে দীপ্তি সূর্যকে বললেন, আবার এসো। সূর্য এই কথাটারই প্রতীক্ষা করেছিল। দীপ্তির মুখ থেকে এই নিমন্ত্রণটুকু না পেলে আজ রাত্রিটা সে খুব দুঃখিত হয়ে থাকত। অনেকদিন বাদে আজ সন্ধেবেলা তার সময়টা সত্যিই খুব ভালো কাটল। পরদিন সকালবেলাতেই সূর্য এসে দাঁড়ালো দীপ্তির ফ্ল্যাটের দরজার সামনে। দরজা খুলে দীপ্তি একটু অবাক হলেন। জিজ্ঞেস করলেন, কি ব্যাপার? সূর্য বলল, এমনি এলাম। সূর্যর মুখখানা ভাবলেশহীন। সে স্থির চোখে দীপ্তির মুখের দিকে তাকিয়ে আছে, যেন তার একটা কিছু গোপন কথা আছে যা বাইরে দাঁড়িয়ে বলা যায় না। দীপ্তি সরে দাঁড়িয়ে সূর্যকে ভেতরে আসতে দিলেন। আবার জিজ্ঞেস করলেন, তুমি কি আমাকে কিছু বলবে? না। এদিকে কোথাও এসেছিলে? আপনার কাছেই এসেছি। দীপ্তি এবার হেসে বললেন, আমাকে যে একটু বাদেই চান করে খেয়ে স্কুলে যেতে হবে, এখনো রান্না বাকি আছে। সূর্য বলল, আপনি রান্না করুন না, আমি বসছি। দীপ্তি সূর্যর মুখের দিকে তাকিয়ে কিছুই বুঝতে পারলেন না। চায়ের কথা জিজ্ঞেস করলেন। সূর্য চা খাবে না, গম্ভীর হয়ে চুপ করে বসে আছে। ছেলেটা কি বাড়ি থেকে রাগ করে চলে এসেছে? দীপ্তি টুকিটাকি সংসারের কাজ সারতে লাগলেন, আর মাঝে মাঝে দেখে যেতে লাগলেন সূর্যকে। সে স্থির হয়ে বসে আছে ঠিক একই রকমভাবে। ছেলেটা সত্যিই অদ্ভুত। কারুকে এরকমভাবে বসে থাকতে দেখলে অস্বস্তি লাগে। দীপ্তি জিজ্ঞেস করলেন, তুমি বইটুই পড়বে কিছু? সূর্য বলল, আপনি আমার জন্য ব্যস্ত হবেন না।
স্নান টান সেরে দীপ্তি এবার খেতে বসবেন। কিন্তু ঘরে অন্য পুরুষ থাকলে কোনো মেয়ে কি একা খেতে পারে? তিনি বললেন, ওরে বাবা, 9:45, আর 15 মিনিটের মধ্যে আমাকে বেরিয়ে পড়তে হবে। সূর্য ইঙ্গিত বুঝল না, বলল, আমিও আপনার সঙ্গে বেরোবো। আমি খেতে বসবো এখন, তুমিও আমার সঙ্গে খেয়ে নেবে? না। এসো না, একটু কিছু খাও। না, আমার কিছু দরকার নেই। দীপ্তি প্লেটে করে খানিকটা তরকারি সূর্যর সামনে এনে বললেন, একটু টেস্ট করে দেখো আমি কিরকম রান্না করলাম। আপনার রান্না তো আমি খেয়েছি চন্দননগরে, এখন একটু খেয়ে দেখো। একটু বাদে দীপ্তি ঘরে তালা দিয়ে বেরুলেন। সূর্য তার সঙ্গে সঙ্গে এলো রাস্তায়। তারপর জিজ্ঞেস করল, আপনার স্কুল কোন দিকে? কেন, তুমি আবার স্কুলে যাবে নাকি? না। আপনি স্কুল থেকে কখন ফেরেন? ছুটি হয় 4:30টায়, আমার ফিরতে ফিরতে 5:30-6টা হয়। আর কোনো কথা না বলে সূর্য উল্টো দিকে হাঁটতে শুরু করল। সেদিন দীপ্তি স্কুল থেকে বাড়ি ফেরার 2-1 মিনিটের মধ্যেই সূর্য এসে হাজির হলো। খানিকটা অভিযোগের সুরে বলল, আপনি বলেছিলেন 6টার মধ্যে বাড়ি ফেরেন, এখন 6:30 বাজে। দীপ্তি হাসতে হাসতে জিজ্ঞেস করলেন, তুমি কি রাস্তায় দাঁড়িয়েছিলে নাকি? সূর্য নির্লজ্জের মতন বলল, হ্যাঁ। আমার সঙ্গে কি তোমার কোনো জরুরি কথা আছে? না। আপনি কি সন্ধ্যাবেলা কোথাও বেরোবেন? হুম। কেন বলো তো? তাহলে আমি আপনার এখানে কিছুক্ষণ থাকব। তোমার কি ব্যাপার বলো তো? আমার কোথাও যাবার জায়গা নেই, আমি কি এখানে একটু বসতে পারি? হ্যাঁ, বসো। বাহ, আমি কি বারণ করেছি নাকি? তবু দীপ্তির মনে একটু অস্বস্তি রয়েই যায়। স্কুল থেকে ফিরে এখন কাপড় ছাড়া গা ধোয়ার সময়। পাশের ঘরটা ব্যবহার করলেও একজন যদি এখানে একা একা বসে থাকে। পুরুষদের সঙ্গে মেলামেশার অভ্যেস আছে দীপ্তির। পুরনো সহকর্মীরা মাঝে মধ্যে দেখা করতে আসে, অন্য কেউ এলে এরকম অস্বস্তি হয় না। কিন্তু এই ছেলেটি বিশেষ কিছু বলে না বলেই এর কাছে স্বাভাবিক হওয়া যায় না কিছুতেই। খানিক বাদে দীপ্তি স্নান সেরে শাড়ি বদলে আবার এ ঘরে এলেন। হাতে এক বাটি মুড়ি, বাটিটা টেবিলের উপর রেখে বললেন, এই নাও সূর্য, তুমি ঝাল খাও, কাঁচা লঙ্কা লাগবে? সূর্য মাথা নোয়ালো। 2টি কাঁচা লঙ্কা নিয়ে এসে দীপ্তি সূর্যর মুখোমুখি বসলেন। এক বাটি থেকে দুজনে মুড়ি তুলে তুলে খাচ্ছে। সূর্য নির্নিমেষে চেয়ে আছে দীপ্তির মুখের দিকে। দীপ্তি বললেন, তোমার তো মা নেই, তুমি বলেছিলে। বাবা ছাড়া আর কে আছেন? কেউ নেই। তাই তো, সারাদিন কি আর বাড়িতে একা একা থাকা যায়? তুমি এখন কি করবে ভাবছো? আবার কলেজে ভর্তি হবে? না। বাহ, পড়াশুনো করবে না আর? অন্য কারোর কাছ থেকে আমার আর কিছু শেখার নেই। তোমার বাড়ির অবস্থা বোধহয় ভালো, চাকরি বাকরি করার দরকার হবে না। তাই মনে হয়। তোমার বাবা কিছু বলেন না? কি বলবেন? তোমার বাবা কি বলবেন তা আমি কি করে জানবো? আমি জিজ্ঞেস করছি তিনি কিছু বলেন কি না। না। তুমি ভারী অদ্ভুত ছেলে, আমি তোমাকে বুঝতে পারি না। আমার কোনো বন্ধু নেই, সেই জন্যই তুমি অদ্ভুত। তোমার বয়সের ছেলেরা এই সময় রাস্তায় রাস্তায় হই হই করে ঘুরে বেড়ায়, সিনেমা থিয়েটার দেখে, খেলার মাঠে যায়, আর তুমি আমার এখানে চুপচাপ বসে আছো। যে বয়সটায় আমার ওইসব শুরু করার কথা ছিল, সেই বয়সটা আমি কীরকমভাবে কাটিয়েছি আপনি তো জানেন। আহা, তোমার এখনও এমন কিছু বয়স হয়নি, বাচ্চা ছেলে। আমিও তো বাবা জেল খেটেছি, কিন্তু এখন আমার আবার সব কিছু মানিয়ে নিতে তো কোনো অসুবিধা হচ্ছে না। দীপ্তিদি, আপনি বুঝবেন না, আমি নিজের হাতে 2জন লোককে খুন করেছি। মরার ঠিক আগে আর মরার ঠিক পরে তাদের মুখ যেভাবে বদলে গেছে আমি তা দেখেছি।
আমার থেকে মাত্র 3 হাত দূরে যোগানন্দদা গুলি খেয়ে পড়ে যায়। আমি তাকে কোনো সাহায্য করতে পারিনি। নিজের প্রাণ বাঁচাবার জন্য আমি দৌড়ে পালিয়ে গিয়েছিলাম। এসব কথা আমার প্রায়ই মনে পড়ে। আমি কি কখনো স্বাভাবিক হতে পারি? সূর্য এই কথাগুলো এমন ঠান্ডা অনুত্তেজিত গলায় বলল যে দীপ্তি শিউরে উঠলেন। হত্যাকারী এই শব্দটা শুনলেই গা ছমছম করে। হোক না তা শত্রু হত্যা। এই অনিন্দকান্তি যুবকটি একজন খুনি। তারাই একে খুনের দীক্ষা দিয়েছিলেন। দীপ্তি টেবিলের উপর পড়ে থাকা সূর্যর হাতের উপর নিজের হাত রেখে খুব নরমভাবে বললেন, ওসব কথা ভুলে যাও। ওসব আর মনে রেখে কোনো লাভ নেই। আমি তোমার দিদির মতন। আমি তোমাকে যতটা পারি সাহায্য করব। সূর্য হাত সরিয়ে নিয়ে বলল, হরদা আমাকে বলেছিলেন গীতা পড়তে। বলেছিলেন দেশের জন্য যা করা যায়, যা আমাদের কর্তব্য, সেখানে হত্যার গ্লানিও আমাদের স্পর্শ করবে না। আমি জেলে বসে গীতা পড়ে দেখেছি। ওসব গীতা ফিতা আমাকে কোনো সান্ত্বনা দিতে পারে না। ইচ্ছে করলেই তো কোনো জিনিস ভোলা যায় না। ঘরের মধ্যে অন্ধকার হয়ে এসেছে। এখনো আলো জ্বালা হয়নি। দুজনে একটুক্ষণ চুপ করে রইল। সূর্য অন্যমনস্কভাবে বাটির তলা থেকে মুড়ির 2-1টা ভাঙা টুকরো খুঁটে খুঁটে খাচ্ছে। দীপ্তি উঠে আলো জ্বাললেন। তারপর বললেন, তুমি বই পড়তে ভালোবাসো? আমার যখন মন খারাপ হয় আমি রবীন্দ্রনাথের কবিতা পড়ি। তোমাকে একটা পড়ে শোনাবো? সূর্য ঘাড় নেড়ে সম্মতি জানালো। দীপ্তি বললেন, তোমার একদম পেট ভরল না, না? তুমি এগ পাউডারের অমলেট খাও? যুদ্ধের পর যে কত কি বেরিয়েছে, গুঁড়ো দুধ, গুঁড়ো ডিম। দাঁড়াও, 2টো অমলেট ভেজে আনি, তারপর কবিতা পড়ব। অনেক রাত পর্যন্ত কবিতা পড়ে কাটালো ওরা দুজন। দীপ্তির খুব মমতা হচ্ছিল ছেলেটার জন্য। তিনি আর ওকে অন্য কোনো কথা ভাবার সময় দিলেন না। একটার পর একটা কবিতা পড়ে গেলেন চয়নিকা থেকে। তারপর সূর্যকে যখন একটা কিছু পড়তে বললেন, সূর্য চোখ বুজিয়ে একটু ভেবে নিয়ে শুরু করলেন, ইট ইজ দ্য উইন্টার অফ ডিসকন্টেন্ট। তারপর রিচার্ড দ্য থার্ড থেকে প্রায় অর্ধেকটা মুখস্থ বলে গেল। সূর্য বিদায় নেবার সময় দীপ্তি তাকে বললেন, ওসব কথা নিয়ে আর একদম চিন্তা করবে না, কেমন? কথা দাও আমাকে। সূর্য হাসি মুখে বলল, আচ্ছা। পরদিন সকালেই সূর্য আবার এসে হাজির হতে দীপ্তি রীতিমতন শঙ্কিত হয়ে পড়লেন। ছেলেটা কি প্রতিদিন দুবেলায় এরকম আসবে? সূর্যকে দেখলে মনে হয় তার সারা রাত ঘুম হয়নি। চোখ দুটো লালচে, চিরুনি পড়েনি মাথার চুলে। কিন্তু তার মুখে বিমর্ষ ভাবটা নেই, বরং একটা উত্তেজনার ছাপ। দীপ্তি জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, এত সকালেই বাড়ি থেকে বেরিয়ে পড়েছ? সূর্য জিজ্ঞেস করল, কটা বাজে? 7:30। আমার অনেকক্ষণ আগে ঘুম ভেঙে গেছে। কি করব বুঝতে পারছিলাম না। বসো, চা খেয়ে যাও, চা করছি। আমি এখানে আজ অনেকক্ষণ থাকবো, আপনার সঙ্গে গল্প করব। দীপ্তি হেসে বললেন, অনেকক্ষণ থাকবে কি করে? আমাকে স্কুলে যেতে হবে না? আজ স্কুলে না গেলে হয় না? বাহ, স্কুলে যাব না কেন? আমার স্কুলে যেতে ভালোই লাগে। ঠিক আছে, আপনি স্কুল থেকে ঘুরে আসবেন, আমি আপনার এখানেই শুয়ে থাকব। আমার আর কোথাও যেতে ভালো লাগছে না। সূর্য এক দৃষ্টে তাকিয়ে আছে দীপ্তির দিকে, প্রখর তার দৃষ্টি। দীপ্তির কোমল মন, তার মায়া হলো ছেলেটির জন্য। এ ছেলে যদি মনে মনে কোনো কষ্ট পায়ও, মুখ ফুটে কিছুতেই তা বলবে না। একে কিভাবে সাহায্য করা যায়? দীপ্তি বললেন, তোমার কি হয়েছে বলো তো? বাড়িতে কোনো গোলমাল হচ্ছে? চা বানিয়ে এনে দীপ্তি সূর্যকে এক পেয়ালা দিয়ে নিজের পেয়ালাটা নিয়ে বসলেন বিছানার ওপর। সূর্য নিঃশব্দে চা খেয়ে যাচ্ছে। দীপ্তি ওকে বোঝবার চেষ্টা করছেন। যখন তখন একটি ছেলে তার সঙ্গে দেখা করতে এলে পাড়ার লোকের চোখে একটু দৃষ্টিকটু দেখাবে, এটা তিনি বোঝেন। কিন্তু সূর্যকে সে কথা মুখ ফুটে বলবেন কি করে? পেয়ালা নামিয়ে রেখে তিনি বললেন, তুমি তো কোনো কথাই বলো না, তুমি কি চাও বুঝবো কি করে? সূর্য মুখ তুলে দীপ্তির দিকে তাকালো।
কোনো কথা বলল না। হঠাৎ উঠে দাঁড়িয়ে সোজা চলে এলো দীপ্তির সামনে। মাটিতে হাঁটু গেড়ে বসে দীপ্তির পা দুখানা জড়িয়ে ধরল। দীপ্তি বিহ্বল কণ্ঠে বলল, কি করছো সূর্য? কিছু না, আপনার পা একটু ছুঁতে ইচ্ছে করল। তারপর পোষা কুকুরের মতন দীপ্তির পায়ে মুখ ঘষতে লাগল। দীপ্তি দ্রুত পা সরিয়ে নিয়ে উঠে দাঁড়ালেন। তার মুখ রক্তাভ। কয়েক পা সরে গিয়ে বললেন, এ কি? সূর্য উঠে দাঁড়িয়ে দীপ্তির কাঁধে হাত রেখে বলল, আমাকে তাড়িয়ে দেবেন না, আমার কোথাও যাবার জায়গা নেই। ঠিক আছে, আগে ওই চেয়ারে গিয়ে বসো, তারপর কথা বলবো। সূর্য দীপ্তিকে ছাড়ল না। তার মুখে এখন একটা খুশির ঔজ্জ্বল্য ফুটে উঠেছে। তার এরকম মুখ সচরাচর দেখা যায় না। শক্ত করে দীপ্তিকে চেপে ধরে সে বলল, আপনাকে আমি ছাড়ব না। দীপ্তি টের পেলেন সূর্যর গায়ে বাঘের মতন শক্তি। নিজেকে ছাড়িয়ে নেবার ক্ষমতা তার নেই। এদিকে দরজা খোলা রয়েছে। তিনি মিনতি করে বললেন, ছেড়ে দাও লক্ষ্মীটি, আমাকে একটু কথা বলতে দাও। সূর্য দীপ্তিকে ছেড়ে দিয়ে দেয়ালে ঠেস দিয়ে দাঁড়ালো। তারপর বলল, আপনি আমার উপর রাগ করেছেন? তুমি এসব কি ছেলে মানুষই করছো বলো তো? আমি তোমার থেকে বয়সে কত বড়? কত বড়? অন্তত 7-8 বছর তো হবেই। তাতে কিছু যায় আসে না। তুমি কি চাও আমার কাছে? আমি আপনার কাছাকাছি থাকতে চাই, খুব কাছে। তা হয় না, অনেক দেরি হয়ে গেছে। কিসের দেরি হয়েছে? সূর্য, তুমি বড্ড ছেলে মানুষ, তুমি বুঝবে না। আমি তোমার দিদির মতন। সেইভাবে তুমি যদি আমার কাছে আসতে চাও। দীপ্তিদি, আপনি বড় সুন্দর। সূর্য আবার এগিয়ে আসতেই দীপ্তি ভয় পেয়ে দরজা দিয়ে বেরিয়ে যাবার চেষ্টা করলেন। পারলেন না। সূর্য তাকে দরজার পাশেই দেয়ালে চেপে ধরল। গভীর এক দৃষ্টিতে চেয়ে থেকে বলল, আপনাকে শ্রীলেখার মতন দেখতে। কে শ্রীলেখা? আছে একজন। আপনার সঙ্গে তার চেহারার কোনোই মিল নেই যদিও, তবু আপনাকে দেখে তার কথাই মনে পড়ছে। তাহলে তার সঙ্গে দেখা করতে যাচ্ছ না কেন? সেখানে যাওয়া যায় না। সূর্য, ছেড়ে দাও, এসব পাগলামি করো না। সূর্য চোখ বুজে ফেলল। দুদিকে মাথা নেড়ে বলল, আমি পারবো না, কিছুতেই পারবো না। দীপ্তি ছটফটিয়ে সরে যাবার চেষ্টা করলেন না। শান্তভাবে দাঁড়িয়ে রইলেন। দারুণ কাতরভাবে বললেন, কি করছো তুমি জানো না? এ হয় না, অনেক দেরি হয়ে গেছে। আমার জীবন কিভাবে চলবে আমি ঠিক করে ফেলেছি। আমি সব উল্টাপাল্টা করে দেব। আপনাকে আমি এখান থেকে অনেক দূরে নিয়ে চলে যাব। আমার আর কেউ নেই, আমি কোথায় যাব? সূর্য, তোমার বয়স কম, কতজনের সঙ্গে তোমার আলাপ পরিচয় হবে? আপনি আমার চোখের দিকে তাকিয়ে দেখুন, আমি কি মিথ্যা কথা বলছি? তুমি আমার কাছে রোজ এসো, গল্প করো, কিন্তু এসব না। এসব মানে কি? আপনি এত সুন্দর। সূর্য প্রচণ্ড জোরে দীপ্তিকে চেপে ধরল নিজের শরীরে। দীপ্তির চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। সূর্য সেদিকে ভ্রুক্ষেপ করল না। তাড়াতাড়ি উঠে দরজা বন্ধ করে দিয়ে এসে বলল, আমি চিরকাল আপনার কাছাকাছি থাকবো, আমাকে দূরে ঠেলে দেবেন না। দু হাতে দীপ্তির মুখটা তুলে লোভীর মতন সেই অশ্রু পান করতে লাগলো সূর্য। দীপ্তি আর বাধা দিলেন না। সেই সময়ে একটা কথা খুব শোনা যাচ্ছিল, ইন্ডিপেন্ডেন্স ইজ নকিং অ্যাট দ্য ডোর। স্বাধীনতা এসে কড়া নাড়ানাড়ি করছে, দরজাটা খুললেই হলো। কিন্তু দরজা খুলে সে স্বাধীনতাকে কে বরণ করে নেবে? সেই অধিকারের জন্য অন্য ঘরের মধ্যে তখন শুম্ভ নিশুম্ভের যুদ্ধ শুরু হয়েছে। কংগ্রেসের দীর্ঘকালের সংগ্রামের শেষ পরিণতি হঠাৎ বিভ্রান্তিকর হয়ে দেখা দিল। এত উচ্চ আদর্শ, এত মহৎ স্বার্থত্যাগ সবকিছুকে প্রায় বানচাল করে দিল এক কঠিন বাস্তবতা। মহাত্মা গান্ধী অনেক তোষামোদ, অনেক আপোষ করেও জিন্না সাহেবকে বাগ মানাতে পারলেন না। কংগ্রেস আন্দোলনের দীর্ঘ ইতিহাসে যে কটি ভুলভ্রান্তি হয়েছে, শেষ পর্যায়ে তার সারমর্ম একটিমাত্র বাক্যে প্রকাশ করা যায়। কংগ্রেস কোনোদিনই এদেশের স্বাধীনতা অর্জন করতে চায়নি। ইংরেজের হাত থেকে উত্তরাধিকার সূত্রে পেতে চেয়েছিল। ইংরেজি যদি স্বেচ্ছায় স্বাধীনতা দেওয়ার মালিক হয়, তাহলে সে 40-এর দশকে শুধু কংগ্রেসের হাতে তুলে দেবে কেন?
অপর শরিক মুসলিম লীগ কি দোষ করল? আপাত দৃষ্টিতে ইংরেজের এই ব্যবস্থা কিন্তু খুব দোষারোপ করা যায় না। মিস্টার জিন্নাহ ততদিনে কথা প্রমাণ করে ছেড়েছেন যে তার মুসলিম লীগই ভারতের 8.5 কোটি মুসলমানের মুখপাত্র। কংগ্রেস যতই আদর্শবাদের কথা বলুক, মুসলমানদের কাছে সে একটা হিন্দু প্রতিষ্ঠান মাত্র। ইংরেজ চলে যাবার পর ভারতীয় মুসলমানরা হিন্দুদের অধীনে নির্যাতিত হতে চায় না। হিন্দু মুসলমান কোনোদিন মিলেমিশে থাকেনি, কোনোদিন থাকতে পারবে না। সিপাহী যুদ্ধের সময় কিংবা নীল আন্দোলনের সময়, এমনকি ওয়াহাবি আন্দোলনের সময়ও যে হিন্দু মুসলমান কিছুটা মিলেমিশে লড়তে পেরেছিল। সুভাষ বোসের নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজ ছিল পুরোপুরি অসাম্প্রদায়িক, সেসব অস্বীকার করা হলো। মিলনের জন্য নতুন কোনো প্রচেষ্টার বদলে বিচ্ছেদের কারণগুলোকেই বাড়িয়ে দেখা হতে লাগলো। কথাই বলা হতে লাগলো যে দীর্ঘকালের বাদশাহী শাসনের পর ইংরেজ আমলে হিন্দুরা সংঘবদ্ধ হবার সুযোগ পেয়েছে। ব্রিটিশ রাজ চলে গেলে তারা আবার হিন্দু রাজ স্থাপনের জন্য উঠে পড়া লাগবে। তার উদ্যোগও যে একেবারে ছিল না তাও নয়। এককালের বিপ্লবী বীর সাভারকার দীর্ঘদিন বাদে আন্দামান থেকে ফিরে এসে হঠাৎ হিন্দুত্বের প্রতিষ্ঠার জন্য জিগির তুলতে লাগলেন। মাশরিকির খাকসার বাহিনীর দেখা দেখি হিন্দুরাও তৈরি করেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। প্রদেশে প্রদেশে গজিয়ে উঠেছে হিন্দু মহাসভা। কিন্তু হিন্দুত্ব যে আসলে কি তা কেউ জানে না। মুসলিম লীগের দাবির মধ্যে গোঁড়ামি থাকলেও বক্তব্য অতি পরিষ্কার। একজন মুসলমান জানে সে কেন মুসলমান, একজন হিন্দু তো তা জানে না। হিন্দুদের 12 জাতের 13 হাঁড়ি। সারা ভারতবর্ষ জুড়ে হিন্দু নামে কোনো একটি বিশেষ জাত নেই। হিন্দুত্ব নামে সর্বজন গ্রাহ্য একটি ধর্ম নেই। এদেশের রাজনীতিতে ভারতীয় মুসলমানদের কতখানি অধিকার চাই সেটা জিন্নাহ সাহেব বারবার স্বচ্ছ ভাষায় জানিয়ে দিয়েছেন। সে তুলনায় হিন্দুরা অনেক ভণ্ড। তারা অনেকে উদারতার ভান দেখায়, কিন্তু সামাজিক জীবনে ঘোর সাম্প্রদায়িক। অনেকে নিজেকে হিন্দু বলে পরিচয় দিতে লজ্জা পায়, কিন্তু ভেতরটা সংস্কারাচ্ছন্ন। একজন খাঁটি ধর্মপ্রাণ হিন্দু এবং একজন খাঁটি ধর্মপ্রাণ মুসলমান কখনোই পরস্পরের আত্মীয় হবে না, কারণ ধর্মের সঙ্গে অনেক অনুশাসন ও সংস্কার জড়িত। শুধু ব্যক্তিগত চর্চা হিসেবে গ্রহণ করতে পেরেছে অতি বিরল সংখ্যক মানুষ। একমাত্র ধর্মহীন ছাড়া কেউ প্রকৃতপক্ষে ধর্মনিরপেক্ষ হতে পারে না। 2 ধর্ম মেলাবার উদ্ভট অবাস্তব চেষ্টা করেছিলেন গান্ধীজি, কিন্তু নাস্তিকতা প্রচারের সাহস তিনি দূরে থাকুন, ভারতের কমিউনিস্ট পার্টিও কখনো দেখাতে পারেনি। ক্যাবিনেট মিশন এসে ক্ষমতা হস্তান্তরের একটা নির্দিষ্ট তারিখ ঠিক করতে চাইছে। জওহরলাল নেহেরু চাইছেন কেন্দ্রে একটি জাতীয় সরকার গঠন করে সেই সরকারের হাতেই ক্ষমতা দেওয়া হোক। জিন্নাহ সাহেব পাকিস্তানের দাবি নিয়ে বেঁকে বসে আছেন। মুসলমানদের হাতে আলাদাভাবে ক্ষমতা না দিলে মুসলমানরা তা কিছুতেই মানবে না, এবং মুসলিম লীগ কোনোদিনই কংগ্রেসের মতন অহিংসায় বিশ্বাসের কথা বলেনি। বাংলায় তখন লীগ মিনিস্ট্রি। এই অবস্থায় লীগ থেকে 16ই আগস্ট ডাইরেক্ট অ্যাকশনের দিন হিসেবে হরতাল ঘোষণা করে দেওয়া হলো। হরতালের দিন দাঙ্গা হাঙ্গামার আশঙ্কা করে একদল সাংবাদিক জিন্নাহ সাহেবকে জিজ্ঞেস করলেন, এই ডাইরেক্ট অ্যাকশন কার বিরুদ্ধে? জিন্নাহ সাহেব চট করে উত্তর দিলেন, কেন, ইংরেজের বিরুদ্ধে। কিন্তু ইংরেজ তো পাকিস্তান দাবি অস্বীকার করছে না, হ্যাঁও বলেনি নাও বলেনি। হিন্দুরাই তো পাকিস্তান বিরোধিতা করছে। রণক্লান্ত বিধ্বস্ত ইংরেজ জানে ভারত এবার ছাড়তেই হবে। যুদ্ধের পরেই বিলেতে চার্চিলকে সরিয়ে দিয়ে লেবার পার্টি সরকার গঠন করে সম্পর্কে বিশেষভাবে চিন্তা করছে। লালকেল্লায় আজাদ হিন্দ ফৌজের বিচার উপলক্ষে সারা দেশ বিক্ষোভে ফেটে পড়েছিল। বোম্বাইতেই নৌ বিদ্রোহ হয়ে গেল। সেনাবাহিনী ও নৌবাহিনীর মধ্যেও বিদ্রোহের পরিচয় পেয়ে ইংরেজ বুঝতে পেরে গেছে দেশি সৈন্যদের সহায়তায় আর বেশি দিন এদেশ শাসন করার চিন্তা বিপজ্জনক। আর বেশি দিন দেরি করলে যদি 1857 সালের সিপাহী যুদ্ধের মতন আরেকটা কিছু ঘটে যায়, তাহলে ভারতে বসবাসকারী ইংরেজদের জীবন ও ধন সম্পদ রক্ষা করা যাবে না। সুতরাং ভালোই ভালোই সরে পড়াই ভালো। হিন্দু, মুসলমান এবং শিখদের পারস্পরিক মনোভাব এখন যে অবস্থায় এসে দাঁড়িয়েছে, তাতে নিজেদের মধ্যে একটা মারামারি বাঁধলে এখন আর ওরা সাহেবদের দিকে মনোযোগ দেবার সময় পাবে না। তাতে সাহেবদের লাভ ছাড়া ক্ষতি নেই। তাছাড়া এদেশের শাসন ক্ষমতা ছাড়লেও ব্যবসায়ের অধিকার ছাড়বে কেন ইংরেজ? চেম্বার অফ কমার্স বহুদিন থেকে রাজনীতিতে অংশ নিয়ে আসছে। এদেশ যদি টুকরো টুকরো হয়, পরস্পরের সঙ্গে শত্রুতা করেই সব শক্তি নষ্ট করে,
তাহলে ভারতীয় উপমহাদেশে অর্থনীতির বুনিয়াদ কখনো শক্ত হবে না। ব্রিটিশের বাণিজ্য স্বার্থ বহুকাল অক্ষুণ্ণ থাকবে।